লক্ষ্মীপুর নামে একটি গ্রামে বাস করত শ্যামল। সে তার স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো। শ্যামল রিক্সা চালাতো। রিক্সা চালিয়ে যা রোজগার হতো তা দিয়ে তাদের সংসার চলতো। একদিন শ্যামলের স্ত্রী শ্যামলকে বলল, হ্যাঁ গো, তুমি আজ বাইরে গেলে না যে? কখন যাবে? না গো, আজ আর যেতে পারবো না। রিক্সাটার কি যে সমস্যা হলো কিছুই বুঝতে পারছি না। রিক্সা যে চালানোই যাচ্ছে না। এই রিক্সা ঠিক করতে কত টাকা যে লাগে। সে কি গো, রিক্সা আবার নষ্ট হয়ে গেল নাকি? এখন তো আমাদের কাছে কোনো টাকাও নেই। কি করবে এবার শুনি? সেটাই তো আমিও ভাবছি। আর রিক্সা না চালালে চলবে কিভাবে? তুমি কোনো চিন্তা করো না। আমার মা আমাকে একজোড়া বালা দিয়েছিল, সেটা বিক্রি করেই না হয় তুমি রিক্সাটা ঠিক করবে। সে কি গো, এ তুমি কি বলছো? তোমার মায়ের দেয়া বালা আমি কি করে বিক্রি করব? না না, এ কাজ আমি করতে পারবো না। এ নিয়ে তুমি এত ভেবো না তো। পরে তুমি আমাকে আবার একজোড়া বানিয়ে দিও। এরপর শ্যামল সে বালা দুটো নিয়ে বাজারে গেল। এভাবে চলে গেল অনেক দিন। আর একদিন শ্যামলের পাশে গ্রামে থাকা এক চোর বলতে লাগলো, শুনলাম পাশের গ্রামে নাকি শ্যামল নামে এক লোকের রিক্সা আছে। রিক্সাটা চুরি করলে মন্দ হয় না। রিক্সাটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আর সেই টাকা নিয়ে আমি ঘুরতে যাব। হা 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 হা। এভাবেই কিছুদিন চলে যায়। আর একদিন রাতে সেই চোর শ্যামলদের বাড়িতে আসে। আর রিক্সা যে ঘরে রাখা ছিল সেখানে যায়। আর সে রিক্সাটা দেখতে পায়। আর বলে, আরে ওই তো রিক্সাটা। যাই, তাড়াতাড়ি চুরি করে নিয়ে যাই। এরপর সেই চোর রিক্সাটা চুরি করে নিয়ে গেল। পরদিন সকালবেলা শ্যামল রিক্সা নিতে ঘরে এলো। হায় হায়, এ কি সর্বনাশ! আমার রিক্সা কোথায়? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। আরে কি হলো? এভাবে ডাকছো কেন? আমাদের রিক্সাটা কোথায় গেল? কাল রাতেই তো এখানে রেখেছিলাম। হায় হায় ভগবান! এ কি বলছো তুমি? রিক্সাটা আবার কোথায় যাবে? মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। এবার কি হবে আমাদের? তাই তো ভাবছি রে বউ, এবার কি হবে আমাদের? এবার আমাদের সংসারটা কিভাবে চলবে? এসব বলে তারা দুজনে কান্না করতে থাকে। তখনই সেখানে এক বৃদ্ধ চলে আসে। শ্যামল তার বউকে দেখে সে বৃদ্ধটি বলে, আরে কি হলো রে বাবা? তোরা এই সকালবেলা এভাবে কান্না কেন করছিস? কি হয়েছে তোদের? আর বলো না গো বাবা, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের রিক্সা যে চুরি হয়ে গেছে। সে কি কথা রে? বাড়ি থেকে একটা রিক্সা চুরি হয়ে গেল, আর তোরা কেউ টেরও পেলি না? এবার কি হবে আমাদের? হায় ভগবান! এ তুমি কি করলে? এবার আমরা কিভাবে থাকবো? এভাবে কান্না করিস না রে মা। যা হবার তা তো হবেই। আর শোন আমার কথা, এই নে, এই বীজগুলো রোপণ করিস। তোদের সংসারের কাজে লাগবে। এগুলো কিসের বীজ বাবা? বীজ থেকে গাছ বের হবার পর যখন ফল হবে তখনই বুঝতে পারবি। এবার আমি আসি। এসব বলে সে বৃদ্ধ সেখান থেকে চলে গেল। আর শ্যামল বলতে লাগলো, কি গো, তোমাকে কিসের বীজ দিলো? সেটা তো আমিও জানি না গো। এই বীজটা যে কিসের? আচ্ছা,
আমি বরং বীজটা রোপণ করে দিয়ে আসি, তারপর দেখা যাবে এখান থেকে কি হয়। এরপর শ্যামলের স্ত্রী বীজটা রোপণ করে দিল। আর কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে একটি গাছ বের হলো। আর সেই গাছে অনেকগুলো বেগুন ধরলো। গাছে বেগুন দেখে শ্যামলের স্ত্রী বলতে লাগলো, কি গো, কোথায় গেলে? দেখে যাও, দেখে যাও। কি হলো গো, এভাবে ডাকছো কেন? এই দেখো, এই গাছে যে বেগুন ধরেছে। বৃদ্ধ বাবাটি আমাদের বড় উপকার করলো গো। এই বেগুনের বীজ নিয়ে আমরা বড় করে বেগুন চাষ করব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। তুমি একটা কাজ করো, এখান থেকে কয়টা বেগুন তুলে নিয়ে রান্না করো। খেয়ে দেখি এই বেগুনগুলো খেতে কিরকম লাগে। শ্যামলের কথা মতো শ্যামলের স্ত্রী কয়টি বেগুন উঠিয়ে নিল। আর সেগুলো রান্না করলো। এরপর তারা সবাই খাবার খেলো। আরে বাহ, বেগুনগুলো তো ভালোই খেতে ও ভালোই লাগছে। এবার এগুলো বেশ করে আবার রোপণ করব। তাহলে অনেকগুলো বেগুন ধরবে, আর সেগুলো বিক্রি করলে সংসারটা ভালোই চলবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এভাবে অনেক দিন চলে গেল। তারা একটি জমিতে বেগুন চাষ করলো। আর কয়েকদিনের মধ্যেই বেগুন ধরলো। আর শ্যামল সেগুলো বাজারে বিক্রি করলো। এভাবে তাদের সংসার ভালোই চলছিল। ও, তাহলে এই ব্যাপার। বেগুন চাষ করে তাহলে ভালোই হচ্ছে। না, আমি থাকতে তারা এত সুখে থাকতে পারবে না। এবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এরপর সে মহিলাটি কিছু বিষ কিনে এনে বেগুনের গাছে ছিটিয়ে দিল। যার কারণে সবগুলো বেগুনের মধ্যে বিষের ক্রিয়া ছড়িয়ে পড়ল। হুম, এবার বুঝবে মজা। হা 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 হা। হ্যাঁ গো, বেগুনগুলো তো বড় হয়েছে। এবার এই বেগুন তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আর কিছু চাল ডাল কিনে আনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করছি। এরপর শ্যামল বেগুনের গাছ থেকে বেগুন উঠিয়ে নিল। আর সেগুলো বাজারে বিক্রি করলো। শ্যামলের কাছ থেকে অনেকেই বেগুন কিনলো। আর রাতে শ্যামল তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, আজ কি রান্না করেছো? বেগুন দিয়ে মাছ রান্না করেছি। পরদিন সকালবেলা সে কি গো, আমার শরীরে এগুলো কি উঠেছে? পুরো শরীরে তো লাল লাল দাগ উঠে গেছে। সেটা তো আমারও উঠেছে। আমাদের সন্তানেরও পুরো শরীরে উঠেছে। এসব কি হলো, কিছুই যে বুঝতে পারছি না। তাদের কাছ থেকে যারা বেগুন কিনেছে ও খেয়েছে তাদের সবারই একই অবস্থা। সবাই শ্যামলের বাড়িতে আসে আর শ্যামলকে ডাকতে থাকে। আরে শ্যামল দাদা, কোথায় গেলে? কি হলো দাদা, ডাকছো কেন এভাবে? সে কি, তোমাদেরও তো একই অবস্থা, কিন্তু এসব তো বেগুনের জন্যই হয়েছে। কিন্তু দাদা, আমার তো মনে হয় এই বেগুনে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু এ কাজ কে করলো? আমি তো সবসময় আপনাদের ভালো বেগুন দিতাম, কিন্তু এবার যে কি হলো কে জানে। আমার মনে হয় এ কাজ অন্য কেউ করেছে, যে আপনাদের ক্ষতি চায়। আরে দাদা, আমি সব জানি। আমার দোকান থেকে একজন বিষ এনেছিল, আর সেই বিষের ক্রিয়ার কারণে আমাদের সবার এই অবস্থা। তারপর সেই দোকানদার সেই মহিলাটির কথা জানিয়ে দিল। আর মহিলাটি তার ভুলগুলো স্বীকার করলো। আর সবাই মিলে সেই মহিলাটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আর এবার সবাই বিষ বেগুন গাছ থেকে রক্ষা পেল। আর ভালো বেগুন খেতে পারলো। এভাবে শ্যামল ও তার পরিবার সুখী দিন কাটাতে লাগলো। একদিন এক জ্যোৎস্না ভরা রাতে শান্ত সমুদ্র স্রোতের মধ্যে একটি মৎস্যকন্যা বাস করত।
সেই সমুদ্রের পাশে একটি বড় পাহাড় ছিল। সেখানেই মৎস্যকন্যা সুখেই থাকতে লাগলো। মৎস্যকন্যা মাঝে মাঝেই সেই পাহাড়ের কিনারায় আসতো, আর এভাবেই মৎস্যকন্যার দিন কাটতো। আর সেই সাগরের পাশে ছিল একটি গ্রাম। সেই গ্রামে থাকতো অনেক মানুষ। গিন্নি, ও গিন্নি, আমি সাগরে মাছ মারতে গেলাম। সে কি গো, তুমি কালই তো অনেকগুলো মাছ মেরে নিয়ে এলে, আজ আবার মাছ মারতে যাচ্ছ যে? আরে আর বলো না, সেই সাগরে তো অনেকগুলো মাছ আছে। যখনই জাল ফেলি তখনই অনেকগুলো মাছ উঠে আসে। আর মাছ দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না। তাই তো আজকেও মাছ মারতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি তাহলে। এই বলে রমেশ জাল নিয়ে সেখান থেকে চলে গেল। আর সে সাগরে গিয়ে অনেক মাছ মারতে লাগলো। রমেশ যখনই জাল ফেলতো তখনই তার জালে অনেকগুলো করে মাছ উঠতো। বাহ বাহ, কত মাছ! এভাবে প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করলে তো আমি আস্তে আস্তে বড়লোক হয়ে যাব। হা 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 হা। যাই, আজ বরং বাড়িতে চলে যাই। এরপর রমেশ সেই মাছগুলো নিয়ে সেখান থেকে বাজারে চলে গেল। আর সে মাছগুলো সব বিক্রি করে দিল, আর অনেকগুলো টাকা পেল। সেই টাকা নিয়ে রমেশ বাসায় চলে এলো। তখন রমেশ তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখে যাও দেখে যাও। আরে কি হলো গো, এভাবে ডাকছো কেন? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে মনে হয়, কি হয়েছে বলো তো? আরে গিন্নি, আজ তো আমার অনেক লাভ হয়েছে। আজ যে মাছ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। তাই নাকি গো? সত্যি বলছো তুমি? দাও দাও, টাকাগুলো আমাকে দাও, আমার কাছে রেখে দেই। এই নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। এরপর রমেশের বউ সেই টাকাগুলো নিয়ে ঘরে চলে গেল। এভাবে রমেশের সুখে দিন কাটছিল। অন্যদিকে সেই সাগরে থাকা মৎস্যকন্যাটি বলতে লাগলো, আমাকে এই কিনারায় সব সময় আসতে হবে, কারণ এই পাহাড়ে যে আমার গুপ্তধন আছে, আর সেগুলো সব সময় দেখাশোনা করতে হবে। সেই গুপ্তধন যে সব আমার। আমি আজকেও সাগরে গিয়ে মাছ মারবো। বৃষ্টির কারণে হয়তো আজকে অনেক বেশি মাছ পাওয়া যাবে। আজ তো অনেক বৃষ্টি পড়ছে, আর তুমি যে সেদিন মাছ বিক্রি করে টাকাগুলো পেয়েছো, তা দিয়েই তো আমাদের অনেক দিন চলে যাবে। না গো, আমি যে অনেক বড় লোক হয়ে যাব, আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে। যাই, তাড়াতাড়ি চলে যাই। এই বলে রমেশ সেই সাগরের তীরে যেতে লাগলো। আর এবার অনেকগুলো মাছ মেরে বাসায় আসলো। এভাবে প্রতিদিন এত মাছ দেখে রমেশের অনেক লোভ জাগলো। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন সাগরের তীরে একটি বৃদ্ধা বসে বসে কান্না করছিল। সেই কান্নার আওয়াজ মৎস্যকন্যা শুনতে পেল। আরে, কে এভাবে কান্না করছে? মনে হচ্ছে কান্নার আওয়াজটা সাগরের তীর থেকেই আসছে। যাই, গিয়ে দেখি তো। আরে, ওই তো, ওখানে তো একটি বৃদ্ধাকে দেখতে পাচ্ছি। উনি হয়তো এভাবেই কান্না করছে। যাই, গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে, এভাবে কান্না করছে কেন।
এরপর মৎস্যকন্যা সে বৃদ্ধাটার কাছে এসে বৃদ্ধাকে বলতে লাগলো, এই যে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এভাবে কান্না করছেন কেন? আমাকে বলুন, কি হয়েছে? আমি যে অনেক অভাবে আছি। আজ দুদিন থেকে না খেয়ে আছি। আমার সন্তান যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। আসলেই তো আপনার সন্তান এই কাজটি একদম ঠিক করেনি। অনেক বড় একটি অন্যায় করেছে আপনার সাথে। এভাবে মৎস্যকন্যা আর সে বৃদ্ধা কথা বলতে লাগলো। আর সেই সময় রমেশ সেই তীরের দিকেই আসছিল। তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে রমেশ বলতে লাগলো, আরে, ওখানে তো একটি মৎস্যকন্যা আর একটি বৃদ্ধাকে কথা বলতে দেখছি, কিন্তু তারা দুজন কি নিয়ে এত কথা বলছে? শুনি তো, একটু এগিয়ে শুনি তো, তারা কি বিষয় নিয়ে এত আলোচনা করছে। এরপর সে রমেশ সবগুলো ঘটনা দেখতে লাগলো। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা, আমি আপনাকে সাহায্য করব। এই বলে মৎস্যকন্যা সে পাহাড়ের দিকে গেল আর সেখান থেকে এক কলসি মোহর এনে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা সেই মোহরগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। আর এ সকল ঘটনা দুষ্ট রমেশ দেখে ফেলল। ও, তাহলে এই ব্যাপার। এই পাহাড়েই তাহলে মৎস্যকন্যার গুপ্তধন আছে। তাহলে তো আমাকে এই গুপ্তধনগুলো চুরি করতেই হয়। মৎস্যকন্যা আর ওই বুড়ি চলে গেলে আমি সেই গুপ্তধনগুলো চুরি করে নিয়ে আসবো। কিছুক্ষণ পরেই মৎস্যকন্যা পানিতে চলে গেল আর বুড়িমা সেই এক কলসি মোহর পেয়ে খুশি হয়ে বাড়িতে গেল। আর সেই সময় রমেশ একটি নৌকা করে সে পাহাড়ের কাছে এলো আর সে গুপ্তধনটি চুরি করলো। আমি এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে। যাই যাই, এবার তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর রমেশ নৌকা নিয়ে বাড়ির দিকেই যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে মৎস্যকন্যা আবার পাহাড়ে তার গুপ্তধন দেখার জন্য এলো, কিন্তু সেখানে মৎস্যকন্যা কোনো গুপ্তধন দেখতে পেল না। আরে, কে হলো? আমার গুপ্তধন কোথায় গেল? কে চুরি করলো আমার এই গুপ্তধন? যেই আমার গুপ্তধন চুরি করুক না কেন, সে কখনোই আমার গুপ্তধন নিয়ে যেতে পারবে না। আমি তাকে অভিশাপ দিলাম। মৎস্যকন্যার অভিশাপ গিয়ে রমেশের উপর পড়লো। রমেশ তখন সাগরের মাঝামাঝি পথে। তখনই সেই নৌকাটি অনেক নড়াচড়া করতে লাগলো। আরে 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 আরে, এ কি হচ্ছে? নৌকাটি এত, আহ 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 আমি তো পড়ে যাব। আহ রমেশ নৌকা সহ পানিতে ডুবে গেল। আর অনেক গভীর পানি ও স্রোত থাকার কারণে রমেশ ভালোভাবে সাঁতার কাটতে পেল না, যার কারণে সে পানির নিচে ডুবে মারা গেল। এতে করে রমেশ সে গুপ্তধন পেল না। আর সাথে করে একটি গ্রামে মতিন নামে এক লোক তার পরিবার নিয়ে থাকতো। মতিন ব্যবসা করত। ব্যবসা করেই তাদের দিন ভালোই চলতো। কিন্তু একদিন ঘটে গেল এক বিরাট ঘটনা। আরে কি হলো গো, তুমি এভাবে কান্না করছো কেন? সর্বনাশ হয়ে গেছে, বিরাট সর্বনাশ হয়ে গেছে। এখন আমার কি হবে? কি হয়েছে আগে সেটা তো বলো, না হলে বুঝবো কি করে। আমি আমার জমানো সব টাকা ব্যবসার কাছে লাগিয়েছিলাম। এখন কোনো টাকাই যে আর নেই। লসের কারণে এমনটা হয়েছে। ব্যবসায় যে লাল বাতি উঠে গেল। এখন আমি কি করব? তোমায় আমি হাজারবার নিষেধ করেছিলাম যে এতগুলো টাকা দিও না।
দেখলে তো কি হলো এবার? আমার কথা তো তোমার গায়েই লাগে না। ব্যবসায় লস করে এখন বসে থাকো। মতিনের বউ রাগ করে সেখান থেকে চলে গেল। আর মতিন গালে হাত দিয়ে বসে পড়ল। এভাবেই তাদের কিছুদিন চলে গেল। একদিন মতিনের বউ মতিনকে বলল, কি ব্যাপার, বাজার কি করতে হবে না? আমরা কি না খেয়ে থাকবো? ঘরে যে কোনো বাজার নেই। আমার কাছে তো কোনো টাকা নেই, কি দিয়ে বাজার করে আনবো? আমি এসব কিছুই শুনতে চাই না। তাড়াতাড়ি বাজার করে আনো। ছেলে মেয়েদের খিদে পেয়েছে। যাও তাড়াতাড়ি। এরপর মতিন বাসা থেকে বের হয়ে গেল আর মোড়লের কাছ থেকে কিছু টাকা নিল আর সেখান থেকে বাজার করে আনলো। এভাবেই কিছুদিন চলে গেল। একদিন মোড়ল মতিনের বাড়িতে এলো। মতিন, মতিন, কি রে, বাড়িতে আছিস? আরে, মোড়ল চাচা, আপনি? কি রে, তোর কাছে যে আমি টাকা পাই, টাকা কি দিবি না নাকি? হ্যাঁ, কতদিন তো হয়ে গেল। আমার কাছে যে এখন কোনো টাকা নেই চাচা, ব্যবসার কাজে অনেক লস হয়েছে, তাই হাতে কোনো টাকা নেই, কি যে করব? কি রে, তোর তো একটা জমি আছে, সেখানে চাষ করলেই তো পারিস, তাহলেই তো হয়। কি চাষ করব চাচা? আমি তো এসব বিষয়ে কিছুই জানি না, শুরু থেকেই তো ব্যবসার কাজই করে আসছি, তাই কিছু বুঝতে পারছি না চাচা। যে চাষ অনেক সহজ, যেটা তুই সহজেই করতে পারবি, সেটা কর। চেষ্টা না করলে চেষ্টা না করলে সফল হবি কি করে? আপনি ঠিক বলেছেন চাচা, চেষ্টা করতে হবে, তাহলে আমি আপনাকে কিছু দিনের মধ্যেই টাকা দিতে পারবো। এ কথা শুনে মোড়ল সেখান থেকে চলে গেল আর মতিন তার জমিতে গেল আর সব আগাছা পরিষ্কার করলো আর ভাবতে লাগলো কি চাষ করবে। আর মতিন একটি গাছের নিচে বসে পড়লো। তখনই সে রাস্তা দিয়ে এক বৃদ্ধ মহিলা যেতে লাগলো। মতিনকে এভাবে বসে থাকতে দেখে বুড়িটি মতিনের কাছে এলো। কি রে বাবা, এখানে একা একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? আর বলিও না বুড়িমা, আমি এই কৃষিকাজের কিছুই বুঝি না, কিন্তু সমস্যার কারণে আমাকে এ কাজ করতে হচ্ছে। আমি এখানে কি চাষ করব সেটাই ভাবছিলাম। ও, এই ব্যাপার। দাঁড়া দাঁড়া, এই নে, এই বীজটুকু রাখ। এটা দিয়েই প্রথম কাজ শুরু কর। এটা কিসের বীজ গো বুড়িমা? সেটা তো রোপণ করার পর যখন গাছ হবে তখনই বুঝতে পারবি। আমি বরং চলে যাই। তোমায় ধন্যবাদ গো বুড়িমা, আমাকে এই বীজগুলো দেওয়ার জন্য। এরপর সে বুড়ি সেখান থেকে চলে গেল। আর মতিন সেই বীজগুলো রোপণ করে দিল। এরপর মতিন বলল, আরে, এখন তো পানিও দিতে হবে, কিন্তু পানি এবার কোথায় পাবো? তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। কালো মেঘের ছায়া আসলো আর চারদিক অন্ধকার হয়ে গেল। এই বুঝি বৃষ্টি নামবে, বেশ ভালোই হবে, আমার জমিটাতেও পানি দেওয়া হয়ে যাবে। যাই, বাড়ির দিকেই যাই।
তারপর মতিন বাড়িতে চলে যায় আর এরপর অনেক জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি পেয়ে সব জমির ফসল অনেক সুন্দর হয়। বৃষ্টি থেমে যায়। পরদিন সকালে মতিন তার জমিতে আসে। হায় ভগবান, এসব আমি কি দেখছি! এ তো কলা গাছ, কিন্তু গাছগুলো এমন দেখতে কেন? আমি তো জানি কলা গাছ সবুজ রঙের হয়। এটা তো দেখছি সোনালী রঙের। আমার কি চোখ ঠিক আছে? এরপর মতিন সেই কলা গাছের সামনে গেল আর সবগুলো ধরে ধরে দেখতে লাগলো আর বলল, এ কি সর্বনাশ! এ তো কোনো সাধারণ কলা গাছ নয়, এ তো দেখছি সোনার কলা গাছ। এ তো দেখছি আমার কপাল একদম খুলে গেল। তারপর থেকে মতিন সেই কলা গাছের অনেক যত্ন করতে লাগলো আর সেই সোনার কলা গাছ থেকে সোনার কলা ধরলো। এসব দেখে মতিন অনেক খুশি হয়ে গেল আর মতিন সেগুলো কলা অনেক দামে বিক্রি করে দিল আর মোড়লের সব ঋণ শোধ করলো। আস্তে আস্তে সে সোনার কলার মাধ্যমে মতিন ধনী হতে লাগলো। আর এসব দেখে মোড়ল ভাবতে লাগলো, এ কি করে সম্ভব? যার কাছে কদিন আগে কোনো টাকাই ছিল না, আর সে তো দেখছি আমার চেয়েও ধনী হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? মোড়ল তার কর্মচারীকে খোঁজ নিতে পাঠায় আর কর্মচারী এসে মোড়লকে সোনার কলা গাছের ব্যাপারে সব কথা খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার! আমার বুদ্ধি শুনে জমিতে চাষাবাদ করে আজ আমার উপরে যাওয়া। এবার তো তোকে মজা দেখাবই। এক রাতে মোড়ল তার কর্মচারীকে সাথে নিয়ে মতিনের জমিতে যায় আর সেখানে থাকা সবগুলো গাছ কেটে ফেলার ফন্দি করে। মোড়লের কর্মচারী কাঁচি নিয়ে যখনই একটা গাছ কাটতে ধরে তখনই সেই গাছটি তাকে পেঁচিয়ে ধরে আর মোড়লের কর্মচারী চেঁচিয়ে ওঠে, বাঁচাও, বাঁচাও! মালিক, আমার যে পেঁচিয়ে ধরেছে! আহ! ওরে বাবা! মালিক, বাঁচান গো, বাঁচান! আরে, কি হলো রে? এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমি তো অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। মোড়লও সেখানে যায় আর সেই কলা গাছ মোড়লকেও পেঁচিয়ে ধরে। আরে আরে, এসব কি হলো রে? আমাকেও যে পেঁচিয়ে ধরলো! ওরে বাঁচা রে, বাঁচা! দম বন্ধ, দম বুঝি আটকে গেল। বাঁচা কেউ! নিজে তো বাঁচতে পারছি না, আর আপনাকে বাঁচাই কি করে? সেই কলা গাছ তাদের শক্ত করে পেঁচিয়ে ধরে। তারা কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না। পরদিন সকালবেলা মতিন তার জমিতে আসে আর সেই জমিতে মোড়ল ও তার কর্মচারীকে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মোড়ল চাচা, আপনি আমার জমিতে? কিছুই তো বুঝতে পারছি না। এত কথা শুনে কোনো লাভ নেই, আমাকে তুই বাঁচা। আর কিছুক্ষণ থাকলে যে এই গাছ আমাকে মেরে ফেলবে। কলা গাছ মেরে ফেলবে? তা আমার কলা গাছ আপনার ক্ষতি কেন করবে? মতিন দাদা, তুমি আমাকে বাঁচাও, আমি সবটা বলছি তোমায়। আগে বল দেখিনি, কি হয়েছে? তারপর মোড়লের কর্মচারী মতিনকে সব কথা খুলে বলে। শেষে কি না আমার এত বড় ক্ষতি করতে চাইলেন আপনি? আপনি মোড়ল হয়েও গ্রামের মানুষের ক্ষতি চান? না না, এই গ্রামে আপনাকে আর রাখা যাবে না। না না বাবা,
তুই এরকম কাজ করিস না। আমার যে অনেক বড় ভুল হয়েছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু মতিন মোড়লের কোনো কথা শুনলো না। আর কিছু গ্রামবাসীকে ডেকে এনে সবটা খুলে বলে। আর সবাই মোড়লকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর এরপর থেকে মতিন সোনার কলাগাছ চাষ করে অনেক লাভবান হয় আর সুখে শান্তিতে থাকতে লাগে।